আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ইমাম গাজ্জালি স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ক্লাসরুম থেকে আমি সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মান্নান ভূঁইয়া, সহকারী শিক্ষক, ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায়ের দ্বিতীয় অংশটুকু আলোচনা করব। এর আগে প্রথম অংশটুকু আলোচনা করা হয়েছিল। আজকে আমরা একাদশ অধ্যায়ে এশিয়ার কয়েকটি দেশ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এশিয়ার কয়েকটি দেশ। আজকে আমাদের আলোচনার বিষয় চীন, জাপান, কোরিয়া। বিশেষ করে আমরা এখন চীনকে নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। চীন হচ্ছে পূর্ব এশিয়ার একটি দেশ। এশিয়া মহাদেশটি অনেক বড়। আমরা গতদিন দেখেছিলাম ভারত হচ্ছে এই এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত, আর চীন হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। তার মানে এশিয়ার পূর্ব দিকে এই চীনের অবস্থান। এর রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী চীন। যেমন বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঠিক চীনের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। তবে এর স্থানীয় নাম হচ্ছে ঝুংঘু। স্থানীয়ভাবে চীনের নাম হচ্ছে ঝুংঘু। দেশটির রাজধানীর নাম বেইজিং। 137,51,37,387 জন মানুষ নিয়ে এটি বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ। পৃথিবীতে যত দেশ রয়েছে, জাতিসংঘ ঘোষিত জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে প্রায় 197 দেশ, 200-র অধিক দেশ রয়েছে। সর্বোচ্চ জনসংখ্যা অধ্যুষিত দেশ হয়েছে চায়না, এবং এই দেশটির আয়তন হচ্ছে প্রায় 95,98,089 বর্গ কিলোমিটার। 95,98,089 বর্গ কিলোমিটার। সুতরাং বাংলাদেশের তুলনায় এই চায়নার অনেক গুণ বড়। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ এটি। বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ আমাদের এই এশিয়া মহাদেশ অবস্থিত, সেটি চায়না। ভৌগোলিকভাবে ভারত এবং রাশিয়ার মাঝখানে দেশটির অবস্থান। যদি আমরা মানচিত্র দেখি, চীন দেশের দক্ষিণ দিকে রয়েছে ভারত, আর চীনের ঠিক উত্তরে রয়েছে রাশিয়া। রাশিয়া অনেক বড় একটি দেশ। এর পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, উত্তর দিকে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া এবং ভারতের কিছু অংশ, এবং ঠিক দক্ষিণে রয়েছে হিমালয়। দেশটির স্থলভাগের 1/3 বেশি জুড়ে রয়েছে পাহাড় পর্বত। 1/3 বলতে অনেক জায়গা এটি পাহাড় এবং পর্বত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশ্বের সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল এবং চীনের সীমান্ত বরাবর অবস্থিত। মাউন্ট এভারেস্ট আমরা জেনে থাকব যে পৃথিবীর সবচেয়ে উঁচু যে পর্বতটি রয়েছে সেটি হচ্ছে নেপাল এবং চীনের সীমান্ত বরাবর। এদিকে নেপাল, ওইদিকে চীন, আর এদিকে ভারতের 3 বর্ডারের মাঝখানে। চীনের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ, না শীত না গরম বা শীত গরম এরকম মিলিয়ে আর কি। বাংলাদেশের আবহাওয়া যেমন। তবে দেশটি কোনো কোনো অঞ্চলে দীর্ঘ সময় বরফে ঢাকা থাকে। অনেক অঞ্চল রয়েছে, যেমন বলেছিলাম যে ভারতের কিছু কিছু অংশ, যেমন কাশ্মীর, দার্জিলিং, তারপরে উত্তরপ্রদেশের কিছু কিছু এলাকা একদম ওই হিমালয়ের আশপাশে যেগুলো রয়েছে সেগুলো অনেক হিমাঙ্কের নিচে থাকে। কখনো সেলসিয়াস, কখনো মাইনাস থাকে, কখনো মাইনাস, কখনো 1, 2, 3, 4 ডিগ্রি থাকে। চীনেও ঠিক ওইরকম। বহু জাতীয় সম্প্রদায়ের বাস এই দেশটিতে। আমরা গতদিন দেখেছিলাম ভারতেও বহু জাতি এবং সম্প্রদায়ের বাস রয়েছে। তো চীনের জনসংখ্যার 95% হান চাইনিজ বংশোদ্ভূত, মানে ওখানকার লোকাল। এছাড়া রয়েছে আরও 56টি জাতির বাস। 56টি জাতি, তার মানে মোট 57, মানে আপনার হান চাইনিজ ছাড়াও আরও 56টি জাতি রয়েছে, এবং 57টি দেখাচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো জুয়াং, মাঞ্চু, হুই, মিয়াও, উইঘুর, মঙ্গল, তিব্বতী প্রভৃতি। যেমন আমাদের দেশে রয়েছে, আমরা সাধারণ এখানকার বাঙালি ছাড়াও এখানে চাকমা, মারমা যেরকম আছে, ঠিক চায়নাতে এরকম ওদের হান চাইনিজের বাইরে। আমাদের যেরকম বাঙালি চায়নাতে সেরকম হান চাইনিজ এর বাইরে, যেমন আমাদের চাকমা, মারমা, গারো, সাঁওতাল, ঠিক ওদের ওই দেশেও চায়নাতেও রয়েছে জুয়াং, মাঞ্চু, হুই, মিয়াও, উইঘুরগুলো বেশিরভাগই মুসলমান। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হলো মান্দারিন। মান্দারিন ভাষায় কথা বলে
জনসমষ্টির 95% এই ভাষায় কথা বলে, তবে এই ভাষা সারা বিশ্বের চীনা ভাষা নামে পরিচিত। আমরা যদি অনেক সিনেমাতে দেখে থাকি চায়না, আমরা কিন্তু মান্দারিন ভাষা বলি না, আমরা কিন্তু চায়না ভাষায় বলি বা চীনা ভাষা বলি। চীনের অর্থনীতি এখনও প্রধানত কৃষি নির্ভর। আমরা জানি চীন কিন্তু প্রযুক্তিতে অনেক এগিয়ে, তারপরেও চীন এখনও প্রধানত কৃষি নির্ভর। কৃষিজাত দ্রব্যের মধ্যে প্রধান ধান, অন্যান্য কৃষিজাত দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গম, আলু, বিট, তুলা, চা, তামাক পাতা, তেল বীজ, আখ, সয়াবিন, কোকো, পাম তেল প্রভৃতি। অন্যান্য উল্লেখযোগ্য যে কৃষি পণ্য রয়েছে তার মধ্যে আমাদের দেশে যে পণ্যগুলো আছে, বিশেষ করে চীনেও ওই ধরনের পণ্য রয়েছে। দেশটির প্রধান শিল্প লৌহ, ইস্পাত, রেশম, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, চিনি, ওষুধ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী প্রভৃতি। এখন ইলেকট্রনিক্স সামগ্রী বিভিন্ন ধরনের মধ্যে আমরা যে ফোন ব্যবহার করি বেশিরভাগই কিন্তু চায়না থেকে আসা, মানে ইলেকট্রনিক্স পণ্য বেশিরভাগই আমরা দেখি চায়না থেকে আসে, কিছু পণ্য ইন্ডিয়া থেকে আসে, তবে বেশিরভাগ পণ্য চায়না থেকে আসছে। খনিজ সম্পদের দিক থেকে হচ্ছে অত্যন্ত সম্পদশালী। দেশটির ভূগর্ভে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যেমন পেট্রোলিয়াম, আকরিক লোহা, তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, কয়লা প্রভৃতি। যেহেতু দেশটি অনেক এরিয়া নিয়ে গঠিত, ওই দেশের নিচে প্রচুর সম্পদ রয়েছে, যেটা আমরা খনিজ সম্পদ বলে থাকি। পেট্রোলিয়াম বলতে তেল, কয়লা, এগুলো অ্যাভেলেবল রয়েছে। আকরিক লোহা, যে লোহা দিয়ে আমরা আপনার লৌহ জাতীয় যে জিনিসগুলো আছে তৈরি করি, এছাড়া তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, কয়লা, এগুলো অ্যাভেলেবল রয়েছে। এর বনভূমিতে রয়েছে 32,000-এরও বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ এবং 1150 প্রজাতির পাখি। 1150 বলতে 1150 রকমের প্রজাতির পাখি রয়েছে এবং প্রায় 32,000-এরও বেশি উন্নত জাতের উদ্ভিদ রয়েছে, উন্নত প্রজাতির উদ্ভিদ। তার মানে যেহেতু দেশটি অনেক বড়, আবহাওয়াও এক এক এলাকায় এক এক রকম, সুতরাং গাছপালা উদ্ভিদ ভ্যারাইটিস ঘটাই স্বাভাবিক। হুয়াংহো এবং ইয়াংশি চীনের বৃহত্তম নদী, যেমন আমাদের বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের নামকরা নদী, এরকম চীনের বৃহত্তম নদীর মধ্যে রয়েছে হুয়াংহো এবং ইয়াংশি। প্রশাসনিক দিক থেকে চীনকে 22টি প্রদেশ এবং 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। যেমন বাংলাদেশ কিন্তু একাই একটি দেশ, একটি রাষ্ট্র, একটি রাজ্য। ভারতের ওই রকম অনেকগুলো রাজ্য রয়েছে, চীনকে ওই রকম 22টি প্রদেশকে ভাগ করা হয়েছে দেশটির শাসন কার্য সুন্দরভাবে চালানোর স্বার্থে, এবং 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা রয়েছে। স্বায়ত্তশাসিত বলতে ওই রাজ্য তাদের আইন কানুনে চলবে, শুধু তারা কেন্দ্রীয় সরকারের কাছে ধরা বাঁধা থাকবে। দেশটির শিক্ষার হার 83%। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এর প্রমাণ তোমরা দেখতে পারবে। এখন তো করোনা টাইম চলছে, এই করোনার মধ্যে চীনের একটি প্রতিষ্ঠান আলিবাবার যিনি কর্ণধার জ্যাক মা, আমাদের করোনার শুরুতেই বাংলাদেশ যখন পিপিই নিয়ে হাহাকার চলছিল, ডাক্তারদের জন্য বা যারা হচ্ছে স্বাস্থ্য নিয়ে কাজ করছে আর কি, ডাক্তার, নার্স, এদের জন্য পিপিই, গগলস, হ্যান্ড গ্লোভস সহ বিভিন্ন পণ্য চীনের যিনি আলিবাবা গ্রুপের যিনি কর্ণধার জ্যাক মা, তিনি আমাদের জন্য পাঠিয়েছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ইভেন গতকালকে একটি নিউজ বেরিয়েছে যে যদি করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয় চীনে, সবচেয়ে আগে যে দেশটি সহযোগিতা পাবে সেটি বাংলাদেশ। সুতরাং কত ভালো সম্পর্ক চীনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটি প্রমাণ পেলে তোমরা। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে চীনের সঙ্গে আমাদের সহযোগিতা সম্পর্ক রয়েছে। শিল্প বাণিজ্য বলতে কি, চীনের প্রচুর প্রোডাক্ট আমাদের বাংলাদেশে শহরে, গ্রামে, সকল জায়গায় আমরা ব্যবহার করি, আমরা চালাই রাখি। এরপরে রয়েছে জাপানের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। জাপানও পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। দ্বীপময় বলতে মাঝখানে একটি দ্বীপ, যেমন আমাদের অনেক দেশ কিন্তু মালদ্বীপ দ্বীপ, চতুর্পাশে সমুদ্র, মাঝখানে দ্বীপ। তো জাপানও একটি দ্বীপময় দেশ, সেখানে অনেক ছোটো ছোটো দ্বীপ রয়েছে, বড় দ্বীপও রয়েছে, ছোটো দ্বীপও রয়েছে। প্রশান্ত মহাসাগর, জাপান সাগর, এর মাঝখানে ছোটো বড় প্রায় 4,000 দ্বীপ নিয়ে গঠিত এই রাষ্ট্র। ছোট দিয়ে বড় দ্বীপ প্রায় 4,000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত। এর মধ্যে প্রধান 4টি দ্বীপ হলো হোক্কাইডো, হনসু, শিকোকু এবং কিউশু। প্রধান 4টি যে দ্বীপের কথা বলেছে, হোক্কাইডো, হনসু, শিকোকু এবং কিউশু। দেশটির চারিদিকেই সমুদ্র রয়েছে। জাপান সাগর এবং পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। মানে বিচ্ছিন্ন বলতে কি, ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, মাটি থেকে বিচ্ছিন্ন, কিন্তু সমুদ্রের কিছু যোগাযোগ রয়েছে। এশিয়ার অন্য এরিয়া, তারপরে সমুদ্র, তারপরে জাপান। দেশটির রাষ্ট্রীয় নাম কিংডম অফ জাপান।
ও স্থানীয় নাম নিহন বা নিপ্পন। কিংডম অফ জাপান, কিং বলতে রাজা, রাজ্য শাসক মানে রাজা শাসিত দেশ। এর রাজধানী টোকিও, জাপানের রাজধানীর নাম টোকিও। এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে দেশটি অবস্থিত, এই জন্য জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। জাপানে থেকে আমরা সূর্যোদয় দেখতে পারি একদম পূর্ব দিকে, এশিয়া মহাদেশের একদম পূর্বে, শুধু এশিয়া মহাদেশের পূর্বেই নয়, একদম আপনার এদিকে যতদূর যাওয়া যায় সাগর, তারপরে তো সমুদ্র, মহাসাগর। এই জন্য জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। দেশটির আয়তন 3,77,708 বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা 12,65,34,536 জন। এখন দেশটির আয়তন হচ্ছে আমাদের বাংলাদেশের চেয়ে অনেক ডাবলের অনেক বেশি, এবং এখানকার লোকসংখ্যা হচ্ছে 12,65,34,536 জন। জাপানের শতকরা 99% মানুষ জাপানি ভাষায় কথা বলে। ওরা তাদের দেশটাকে আসলে খুব ভালোবাসে, তার প্রমাণ আমরা অনেকবার পেয়েছি। তারা তাদের দেশকে, তাদের সংস্কৃতিকে, নিজস্ব সংস্কৃতি যেটা, সেটাকে খুবই ভালোবাসে। এদেশের শিক্ষার হার 100% এবং মাথাপিছু আয় $37,600 মার্কিন। মাথাপিছু আয় ব্যাপারটি এর আগে আমরা বলেছিলাম যে মাথাপিছু আয় বলতে কি, মাথাপিছু আয় থেকে বোঝা যায় ওই দেশের উন্নতি কেমন, গ্রোথ কেমন। তো যেহেতু মাথাপিছু আয় $37,600 মার্কিন, সেহেতু দেশটি অনেক উন্নত। আর এখানে শিক্ষার হার 100%, প্রতিটি বাচ্চা শিক্ষিত, প্রতিটি মানুষ শিক্ষিত, সুতরাং সেই দেশটি উন্নত হবে, এটা স্বাভাবিক। সিন্টো জাপানিদের জাতিগত ধর্ম, বিশেষ করে জাপানে অনেক লোক আছে বৌদ্ধ, অনেকে আছে খ্রিস্টান, কিন্তু ওদের নিজস্ব যে জাপানিদের যে ধর্ম সেটির নাম হচ্ছে সিন্টো। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমাকে বলতে পারবে বাংলাদেশের মতো দেখতে একটি পতাকা, প্রায় মাপে এক, প্রায় কালারে এক, একটু কালারে একটু ভিন্ন আছে, সেটি কোন দেশের পতাকা হবে? ঠিক ধরেছে তোমরা বন্ধু, এটি হচ্ছে জাপানের পতাকা এবং বাংলাদেশের পতাকার মাপের দিক দিয়ে সব দিক দিয়ে এক, শুধুমাত্র আমাদের পতাকার গোলের চতুর্পাশে রয়েছে সবুজ, আর জাপানের যে বৃত্তের, লাল বৃত্তের চতুর্পাশে রয়েছে সাদা। ধন্যবাদ। জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণ মণ্ডলীয়, আমাদের যেরকম জাপানে যেরকম, চায়নাতে যেরকম আবহাওয়া, আমাদের দেশে যেরকম প্রায় একই। এখানকার উত্তর পূর্বাঞ্চল বলতে কি, উত্তর পূর্বাঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব স্পষ্ট। গ্রীষ্মকালে দেশটির আবহাওয়া আর্দ্র এবং শীতের তীব্রতাও রয়েছে। গ্রীষ্মকাল মানে এই সময়ে দেশটির আবহাওয়া একটু আর্দ্র থাকে এবং শীতের তীব্রতা কম, শীত অনেক বেশি না, তবে শীত থাকে কিন্তু শীত অনেক বেশি না। কৃষি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি আলু। আচ্ছা, বার্লি বলতে তোমরা মনে করতে পারো যে বার্লি এটা কি? বার্লি হচ্ছে গম জবের মতোই একটা পণ্য, যেটি হচ্ছে মানুষের শরীরের জন্য খুবই উপকারী। তোমরা দেখে থাকবে হরলিক্স তৈরিতে বার্লি দরকার হয়। সয়াবিন, যে সয়াবিনের তেল আমরা খাই, এইটার যে কাঁচামাল, সয়াবিন তেলের কাঁচামাল, এটা হচ্ছে সয়াবিন, মিষ্টি আলু, আখ, বিট, আপেল ও আঙ্গুর, এগুলো জাপানের উল্লেখযোগ্য কৃষি পণ্য। জাপানের প্রধান শিল্প হচ্ছে লোহা এবং ইস্পাত, ইলেকট্রনিক্স, জাহাজ ও গাড়ি নির্মাণ, বস্ত্র, কলকবজা, ঔষধ, বিদ্যুৎ সামগ্রী এবং বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি। ভারী যন্ত্রপাতির মধ্যে তোমার মেশিনারিজ যেগুলো বলা হয়েছে এগুলো। তার মানে জাপান কিন্তু একটি শিল্প উন্নত দেশ। জাপানের 100% নাগরিক যেহেতু শিক্ষিত, তারা প্রত্যেকেই কাজের সাথে ইনভলভ, প্রত্যেকেই কাজ করে খায়, প্রত্যেকেই যার যার যোগ্যতা অনুযায়ী সবাই কাজ করে। শিল্পে জাপান দেশের শীর্ষস্থানে, বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। হচ্ছে শিল্পে জাপান শীর্ষস্থানে রয়েছে বিশ্বের মধ্যে। সুতরাং তোমরা বুঝতে পারবে যে জাপান এরিয়াতে ছোট হলেও, জনসংখ্যায় কম হলেও, জাপান কিন্তু খুবই কাজের একটা দেশ। প্রত্যেকেই সেখানকার প্রত্যেকেই, নারী পুরুষ প্রত্যেকেই কিন্তু কাজ করে এবং স্ট্রংভাবেই কাজ করে। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হলো শিল্প। আমরা এর আগে যে দেশগুলো পড়েছিলাম প্রত্যেকেই কিন্তু কৃষির উপর নির্ভরশীল ছিল। একমাত্র আমরা কয়েকটার মধ্যে জাপানকেই পেলাম যে কিনা শিল্পের উপর নির্ভরশীল। দেশটিতে প্রচুর খনিজ সম্পদও রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাকৃতিক গ্যাস, লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, পেট্রোলিয়াম, সীসা, সোনা, রূপা, এগুলো। জাপানে 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের শিক্ষা বাধ্যতামূলক। 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের শিক্ষা বাধ্যতামূলক করতেই হবে। যেমন আমাদের দেশে কিন্তু বাধ্যতামূলক রয়েছে, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, কিন্তু আসলে আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার থেকে এগুলো অ্যাকসেপ্ট করা হয় খুব কম।
আমরা স্কুলে কখনো কখনো গেলে পারিবারিক সমস্যার কারণে অথবা রাজনৈতিক সমস্যার কারণে অথবা সামাজিক সমস্যার কারণে আমরা সকলেই স্কুলে যেতে পারি না, কিন্তু জাপানে এটি বলা হয়েছে 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত তোমাকে স্কুলে যেতেই হবে, শিক্ষা বাধ্যতামূলক গ্রহণ করতেই হবে। তুমি 15 বছর পরে গিয়ে তুমি যে কোনো কাজে ইনভলভ হয়ে যাও, কিন্তু 15 বছর পর্যন্ত তোমাকে শিক্ষা নিতেই হবে। তুমি তোমার পড়াশোনা গতানুগতিক পড়াশোনা ভালো লাগে না, তাহলে তুমি কারিগরি শিক্ষা নাও, তোমার যেটা ভালো লাগে সেটা নেবে। এটি হচ্ছে জাপানে, এটা বাধ্যতামূলক। বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক বরাবরই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। জাপান বাংলাদেশের রাস্তা, ব্রিজ নির্মাণ এবং শিল্প উন্নয়নের প্রধান সহযোগী। একটি কথা, জাইকা নামক একটি সংস্থা রয়েছে, সেটি জাপান বাংলাদেশকে আমাদের অনেক আগে থেকে, মুক্তিযুদ্ধের পর থেকেই বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। এখনও জাপান বাংলাদেশকে সবসময় সার্বিক দিক সহযোগিতা করছে। এ দেশের সাথে জাপানের বাণিজ্য সম্পর্ক রয়েছে। জাপানের প্রচুর প্রোডাক্ট বাংলাদেশে আসে এবং সে প্রতিটি প্রোডাক্ট অত্যন্ত মানসম্পন্ন হয়। এরপর রয়েছে কোরিয়া। আমরা জানি কোরিয়া দুই কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়ান উপদ্বীপের অবস্থান। এটি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত, উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। এই যে একটা ম্যাপ দেখা যাচ্ছে, এই ম্যাপটা হচ্ছে এই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরোটা। এপাশে রয়েছে রাশিয়া, এপাশে চীন, হ্যাঁ, এইভাবে এই দ্বীপটি রয়েছে, উপদ্বীপ, দ্বীপ বলতে উপদ্বীপ। উত্তর হতে দক্ষিণাঞ্চলের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। যদি আমরা উত্তর দিক থেকে ধরি দক্ষিণ দিক পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। উত্তর দিকের সীমান্তের অধিকাংশ চীনের সাথে এবং কিছু অংশ রাশিয়ার সাথে সংযুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া 2 ভাগে বিভক্ত হয়ে যায়। সেখানকার ভাষা এক, সংস্কৃতি এক, সব এক, দেখতেও সবাইকে একই রকম দেখা যায়, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে দুইটা দেশ ভাগ হয়ে গেছে, একটা উত্তর কোরিয়া, একটি দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আগে জাপানের অধিভুক্ত ছিল এই কোরিয়া। এর একটি দক্ষিণ কোরিয়া এবং অপরটি উত্তর কোরিয়া। প্রথমটির সরকারি নাম কোরিয়া প্রজাতন্ত্র এবং দ্বিতীয়টির নাম গণপ্রজাতন্ত্রী কোরিয়া। দুইটি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাও ভিন্ন। কোরিয়ার অধিকাংশ অঞ্চলই পর্বতময়, বেশিরভাগই পর্বত। এর পূর্বে জাপান সাগর, পশ্চিম ও দক্ষিণের অনেকটাই সমতল ভূমি। দুই অংশ মিলে কোরিয়ার দ্বীপের সংখ্যা প্রায় 3000। দুই অংশ মিলে বলতে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া দুটো মিলে দ্বীপ রয়েছে কতগুলো? প্রায় 3000। কোরিয়ার 4 ধরনের ঋতু বিদ্যমান, বাংলাদেশে কিন্তু 6 ধরনের ঋতু বিদ্যমান। আমরা জানি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আর কোরিয়াতে 4টি ঋতু বিদ্যমান। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন রকম আবহাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। জুন, জুলাই ও আগস্ট মাসে প্রচুর বৃষ্টি হয়। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন আবহাওয়া বিরাজ করে। জুন, জুলাই, আগস্ট প্রচুর বৃষ্টি হয়। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা শীতকালীন। কোরিয়ার কৃষিপণ্যের মধ্যে ধান, বার্লি, বাঁধাকপি, আপেল, আঙ্গুর, তামাক প্রভৃতি। এবং শিল্পপণ্যের মধ্যে রয়েছে রাসায়নিক পণ্য, যন্ত্রপাতি, জাহাজ এবং মোটরগাড়ি, ইলেকট্রনিক্স সামগ্রী প্রভৃতি। এখন কোরিয়ান যে পণ্যগুলো রয়েছে এটাও কিন্তু জাপানের মধ্যে খুবই স্ট্রং, হ্যাভি। সেই তুলনায় কিন্তু চীনেরটা অত স্ট্রং, হ্যাভি নয়। বরং জাপান এবং কোরিয়ার যে সকল ইলেকট্রনিক্স পণ্য বা মেশিনারিজ আমাদের দেশে আসে বা যে দেশে যাক না কেন, ওদের প্রতিটি প্রোডাক্ট অত্যন্ত মানসম্পন্ন। বাংলাদেশের সাথে কোরিয়ার, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কোরিয়া বাংলাদেশকে রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ এবং শিল্প উন্নয়নে যথেষ্ট সহযোগিতা করে আসছে। বাংলাদেশের সাথে কোরিয়ার বাণিজ্য সম্পর্কও রয়েছে। বলছে বাংলাদেশের অনেক ব্রিজ, বড় ব্রিজ, বন্দর, বড় বড় রাস্তা যেগুলো, ইন্টারন্যাশনাল হাইওয়ে যেগুলো, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল হাইওয়ে, এইগুলো কিন্তু এই কোরিয়া আমাদেরকে সহযোগিতা করে তৈরি করে দিয়েছে এবং তাদের কাজও কিন্তু খুবই হ্যাভি। এরপর রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া আমাদের এই দিকে অবস্থিত। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। মালয়েশিয়া 15টি প্রদেশ নিয়ে গঠিত। প্রদেশ আমরা এর আগে বলছিলাম যে কেন্দ্রীয় একটি সরকার থাকে, এর বাইরে আলাদা আলাদা 15টি, মানে দেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য আলাদা আলাদা 15টি প্রদেশ ভাগ করা হয়েছে। দেশটির ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্য বলতে এক এক রকম, এক এক সময় এক এক রকম হয়। এর পশ্চিমাংশে জলাভূমি, যদি আমরা মালয়েশিয়ার পশ্চিমে দেখি সেখানে জলাভূমি বলতে পানি, পূর্বাংশে বালিময় এলাকা, পূর্ব দিকে বালি এবং মধ্যভাগের পর্বতশ্রেণী উত্তর এবং দক্ষিণে বিস্তৃত। মাঝখান দিয়ে পর্বত রয়েছে, এবং অনেক পর্বত রয়েছে, এটি উত্তর দক্ষিণে বিস্তৃত। পশ্চিমে কী রয়েছে? জলাভূমি, জলাভূমি জল বা পানি, পূর্বাংশে বালিময় এলাকা, সেখানে বালি বেশি। মালয়েশিয়ার ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু প্রভৃতি ধর্মের লোক বাস করে, তবে মুসলমানদের সংখ্যা বেশি। এর রাজধানীর নাম কুয়ালালামপুর। এছাড়া জর্জ টাউন, জহরবার, পেনাং, ইপো এবং কুচিং অন্যতম শহর। যেমন আমাদের বাংলাদেশে ঢাকা রাজধানী বটে,
কিন্তু ঢাকার বাইরেও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া এগুলো কিন্তু নাম করা শহর। ঠিক ওই রকম মালয়েশিয়াতেও জোহর বারো, জর্জটাউন, পেনাং, ইপো এবং কুচিং এগুলো অন্যতম প্রধান শহর। মালয়েশিয়াও কৃষি প্রধান দেশ। তোমরা জেনে থাকবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আমাদের দেশের যে সকল ভাইয়েরা সেখানে গিয়ে কাজ করে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা বাংলাদেশে প্রেরণ করে। মোট জনসংখ্যার শতকরা 50%-এরও বেশি লোক কৃষির উপর নির্ভরশীল। প্রধান শিল্প পণ্যের মধ্যে রয়েছে রাবার, সার, চীনামাটির দ্রব্য প্রভৃতি। কী রয়েছে প্রধান যে শিল্প পণ্য তার মধ্যে রয়েছে রাবার, তারপরে সার, তারপর চীনামাটির দ্রব্য। চীনামাটির দ্রব্য বলতে চীনামাটির দ্রব্যের মধ্যে আপনার হতে পারে তোমার প্লেট বা চীনামাটিতে যে যে জিনিসগুলো হয়, এই যে বেসিন, তারপরে হচ্ছে বাথরুমের বেসিন যেগুলো, এগুলো। খনিজ সম্পদের মধ্যে টিন, লোহা এবং পেট্রোল উল্লেখযোগ্য। যোগাযোগের প্রধান মাধ্যম হলো রেলপথ, সড়কপথ এবং বিমানপথ। উপর দিয়েও যাওয়া যায়, রেলপথ রয়েছে, সড়কপথ রয়েছে। জর্জটাউন, প্ল্যান, কুচিং এবং পেনাং মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর। আমরা আগে বলেছিলাম পশ্চিম দিক দিয়ে তাদের কিন্তু জলাভূমি রয়েছে, সুতরাং এদিক দিয়ে সমুদ্রের দিয়ে যাওয়া যায় সে দেশে। স্বাধীনতার পর অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া নানা ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। মালয়েশিয়াও তো পরাধীন ছিল। মালয়েশিয়া স্বাধীন হওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে শুধুমাত্র নেতৃত্বের গুণাবলীর কারণে মালয়েশিয়া আজকে এত উন্নত। মালয়েশিয়া আমাদের চেয়ে পিছিয়ে পড়া একটি দেশ ছিল, শুধুমাত্র নেতৃত্বের কারণে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে কাজ করতে যায়, শ্রম বিক্রি করতে যায়। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ইপিজেডকে মালয়েশিয়া অনেক অর্থ বিনিয়োগ করেছে। বাংলাদেশের বিভিন্ন ইপিজেড বলতে এক্সপোর্ট প্রসেসিং জোন, যেখান থেকে এক্সপোর্ট প্রসেসিং জোন, যেমন পাবনাতে একটি এক্সপোর্ট প্রসেসিং জোন রয়েছে, ঢাকাতে অ্যাভেলেবল রয়েছে, অনেক জায়গা রয়েছে, খুলনাতে এক্সপোর্ট প্রসেসিং জোন রয়েছে। এখানে কি হয়, এক্সপোর্ট করার জন্য যে প্রোডাক্ট, যে পণ্যগুলো, যেমন শার্ট, প্যান্ট, এই জিনিসগুলো অনেক, যেগুলো বাইরে পাঠানো হবে, বিদেশে পাঠানো হবে, সেখানে সেই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। বলছে এইখানে মালয়েশিয়া অনেক অর্থ বিনিয়োগ করেছে। কারণ আমরা বাংলাদেশ থেকে যে পণ্য তৈরি করে মালয়েশিয়া পাঠাবো, আমার জিনিস মালয়েশিয়া পাঠাবো, মালয়েশিয়া কিনবে যে টাকা দিয়ে, তার চেয়ে ওরা আমাদের এখানে বিনিয়োগ করে অল্প পয়সায় সেই জিনিস তৈরি করে নিয়ে যেতে পারবে মালয়েশিয়ায়। সুতরাং ওরা আমাদের দেশে এই সেক্টরে প্রচুর বিনিয়োগ করেছে, যেন অল্প পয়সায় তারা তাদের প্রোডাক্টটি তৈরি করে নিয়ে যেতে পারে। বাংলাদেশের অনেক লোক মালয়েশিয়াতে কর্মরত রয়েছে। এক্ষেত্রে মালয়েশিয়ার শ্রমবাজার একটা বড় ক্ষেত্র বলতে বাংলাদেশের মানুষের জন্য মালয়েশিয়া একটি বড় ক্ষেত্র। আমাদের অনেক স্টুডেন্টের পিতা, ভাই মালয়েশিয়াতে কর্মরত রয়েছে। সেখানকার যে তারা ওখান থেকে যে রেমিটেন্স পাঠাচ্ছে, শুধু কি তার পরিবার উপকৃত হচ্ছে? না, আমার দেশ উপকৃত হচ্ছে, আমি উপকৃত হচ্ছে, আমরা সবাই উপকৃত হচ্ছে। আমার দেশ উপকৃত হওয়া মানে আমরা সকলেই উপকৃত হওয়া। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমার এই বাংলাদেশ বিশ্ব পরিচয়, তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সব 11তম অধ্যায় বা 11 অধ্যায়ে এশিয়ার কয়েকটি দেশের আজকে দ্বিতীয় যে ক্লাসটি ছিল এটি শেষ হলো। এর মাধ্যম দিয়ে একটি কথা, প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখন কোভিড-19 তথা করোনা মহামারী চলছে, তোমরা ঘরে থেকে যতদূর সম্ভব পড়াশোনা করবে। বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া বের হবে না, বের হলে মাস্ক ব্যবহার করবে। আর তুমি নিজে সচেতন হবে, তোমার বন্ধুবান্ধবকে সচেতন করবে, পিতামাতাকে সচেতন করবে, তোমার আশপাশের সবাইকে সচেতন করবে। তুমি আমি সচেতন হলে আমরা এই কোভিড-19 থেকে হয়তো মুক্তি পেতে পারি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।